আমরা মনে করি যে আমাদের এক্সটার্নাল সেক্টরটা স্টেবিলাইজড হয়েছে, সেখানে কোনো ভালনারেবিলিটিস নাই। আমরা যত ইচ্ছা আমদানি করতে পারবো। যদি কেউ বলেন যে আমদানি করতে পারছেন না, সেটা আপনার সমস্যা, আমাদের কোনো সমস্যা নেই। ব্যাংকিং খাতে ডলারের কোনো অভাব নেই, যে কোনো পরিমাণ ডলার আপনারা কিনতে পারবেন যদি আপনি বাংলাদেশি টাকা নিয়ে আসতে পারেন। টাকা নিয়ে আসার দায়িত্ব আপনার। আমরা কোনো মার্জিন রিকোয়ারমেন্টও দিচ্ছি না। বাংলাদেশ ব্যাংক থেকে সব মার্জিন রিকোয়ারমেন্ট তুলে ফেলা হয়েছে এবং বলা হয়েছে আপনারা যেভাবে পারেন আপনারা ব্যাংকের সাথে ক্লায়েন্ট অ্যান্ড ব্যাংক রিলেশনশিপের ভিত্তিতে আপনারা আপনাদের বিজনেস করবেন। এই দিক থেকে আমরা একটা স্বস্তির জায়গায় আছি। আমাদের এক্সচেঞ্জ রেট আমি যেদিন গভর্নর হিসেবে জয়েন করলাম সেদিন ছিল 120 টাকা ডলারে, এখন আছে 122 টাকা 50 পয়সা। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে একটু বেশি স্টেবল হয়ে যাচ্ছে জিনিসটা, কারণ আমি খেয়াল করে দেখলাম যে ইন্ডিয়াতে আমি যেদিন জয়েন করলাম তখন ছিল 84 টাকা, এখন সেটা 89 টাকা, অর্থাৎ 5 টাকা কিন্তু ইন্ডিয়াতে ডেপ্রিসিয়েট করে গেছে, 5 টাকা পার ডলার। আমরা কিন্তু 2 টাকা ডেপ্রিসিয়েট করেছি ইন দ্য লাস্ট 15 মান্থ। সেটা আমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে যে ওভার স্টেবিলাইজেশন কিন্তু খুব ভালো নয়। যদিও আমি বলবো যে আমরা ফুললি মার্কেট বেসড, কোনো ইন্টারভেনশন হচ্ছে না এবং হবেও না আশা করি। কাজেই এটা আপনারাই নির্ধারণ করছেন, ব্যাংকের সরবরাহ এবং চাহিদার ভিত্তিতেই এটা নির্ণীত হচ্ছে। আমরা খেয়াল করছি যে গত বছরের রমজানে মোস্ট ডিফিকাল্ট টাইম ছিল, কিন্তু তখন আমরা কিন্তু পর্যাপ্ত ফরেন এক্সচেঞ্জ দিয়ে সরবরাহটাকে ঠিক করতে পেরেছিলাম। এই বছরের রমজানে আমি এখনই বলতে পারি আমরা কোনো ধরনের শঙ্কা দেখছি না। আমরা মনে করি প্রত্যেকটা রমজানের যেসব পণ্য আমদানি সেটা অলরেডি এলসি ওপেনিং হয়ে গেছে এবং এলসি ওপেনিং বিভিন্ন পণ্যের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে 20%, কোনো কোনো ক্ষেত্রে 50%, কোনো কোনো ক্ষেত্রে 15% গতবারের করসপন্ডিং পিরিয়ডের চাইতে বেশি আছে। কাজে আমি কোনো একটা বড় স্বস্তির জায়গা সেখানে দেখছি। ডলারের উপর কি চাপ পড়েছে? না, চাপ পড়ে নাই। আমাদের আমদানি কি বাড়ে নাই? হ্যাঁ, বেড়েছে। এই মাসে আমদানি বেড়েছে ডাবল ডিজিটে, কিন্তু তারপরেও কিন্তু এক্সচেঞ্জ রেটে চাপ পড়ছে না। তো যাই হোক, এখানে আমাদের স্বস্তির জায়গা, কিন্তু তারপরেও বলবো আমাদের সমস্যা তো অনেক বড়, এর সমাধান রাতারাতি হবে না। কোনো কোনো ক্ষেত্রে আমরা এখনো সমস্যাটাকেই চিহ্নিত করছি। সেটা কোথায়? আমাদের যে এনপিএল এর যে সিচুয়েশনটা হচ্ছে সেটা একটা বড় সমস্যা। আমরা প্রতি কোয়ার্টারে যখন নতুন ডাটা পাচ্ছি, নতুন ক্লাসিফিকেশন রুল যখন অ্যাপ্লাইড হচ্ছে, এই দুটোর কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমার যেটা শঙ্কা ছিল যখন আমি গত 2 বছর আগে যখন বাইরে ছিলাম, আমার ধারণা ছিল যে আমাদের ব্যাংকিং খাতের এনপিএল এর পরিমাণ হবে হয়তো 25%। সরকার বলছে 8%, তার 3 গুণ হবে। এখন দেখছি এটা অলরেডি 35%, হয়তো আরেকটু বেশিও হতে পারে, তবে খুব বেশি হবে না, হয়তো এখানে আশেপাশে স্টেবিলাইজ করে যাবে। তারপরে আমরা আশা করব এটা কম আসবে, কিন্তু 35% এটা তো ছোটখাটো কোনো সমস্যা নয়। 1/3 or more than 1/3 হচ্ছে নন পারফর্ম। কাজে আমাকে কিন্তু 2/3 এর উপর ভিত্তি করে ব্যাংক চালাতে হবে, অর্থাৎ ডিপোজিটরের পয়সা দিতে হবে। ব্যাংকের চ্যালেঞ্জ ফাইন্যান্সিয়াল সিস্টেমের জন্য, এবং ফাইন্যান্সিয়াল সিস্টেম বহুদিন ধরে এই সমস্যাকে ফেস করতে থাকবে এবং উত্তরণ ঘটাতে হলে অন্তত 5 থেকে 10টা বছর আমাদের হয়তো লেগে যাবে ভবিষ্যতে এই ধাপে ধাপে এই সমস্যা থেকে উত্তরণ ঘটাতে। আমাকে বলা হচ্ছে যে ইন্টারেস্ট রেট হাই। হ্যাঁ, ইন্টারেস্ট রেট অবশ্যই হাই, আমি স্বীকার করবো, অস্বীকার করার কিছু নেই। কিন্তু কোন কনটেক্সটে? আমাদের ইনফ্লেশন যখন আমাদের ছিল 12.5%, যখন অগাস্ট মাসে যখন আমি জয়েন করি, সেটা কনটেক্সটে ইনফ্লেশন পলিসি রেট 10% কি হাই? না, নেগেটিভ অ্যাট দ্যাট টাইম। পৃথিবীর অন্যান্য সব দেশে যখন আমরা দেখি, মার্কিন যুক্তরাষ্ট্র যদি দেখি, ভারতেও দেখি, পলিসি রেটের সাথে ইনফ্লেশনের ডিফারেন্সিয়াল হচ্ছে অ্যাটলিস্ট 2.5 থেকে 3%। 2.5 থেকে 3%, এর নিচে হয় না। আমরাও সেটাকে টার্গেট করছি। তাহলে আমাকে এখন কোথায় থাকতে হবে? আমার ইনফ্লেশন রেট এখনো 8.2। এটা সাথে বা তার নিচে গেলে আমি ইন্টারেস্ট রেট কমিয়ে আনবো, কোনো সন্দেহ নেই, কিন্তু একটু ধৈর্য ধরুন।
হয়তো আমরা সাথের ঘরে চলে যেতে পারতাম। এখানে কিছু পলিসি ফেলিওর আছে। আমরা হিসাব করে দেখেছি যে শুধুমাত্র চালের যে দাম বৃদ্ধি হয়েছে অগাস্ট মাসে, অগাস্ট সেপ্টেম্বরে 18%, সেটার কারণে আমাদের মূল্যস্ফীতি 1.4% পার্সেন্টেজ পয়েন্ট বেশি হয়েছে। অর্থাৎ আমার যেটা এখন 8, সেটা কিন্তু 7 বা 7-এর নিচেও নামতে পারে। নামে নাই, কারণ আমাদের চালের দাম অনেক মূল্যস্ফীতি। কেন? পৃথিবীতে তো চালের দাম বাড়ে নাই, ভারতে তো চালের দাম বাড়ে নাই, আমরা তো বন্ধ করে রেখেছি ট্রেড। আমাকে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে মূল্যস্ফীতিকে আমি যদি কন্টেইন করতে চাই, আমাকে কিন্তু এটাকে ইন্টারন্যাশনাল ট্রেডের সাথে এটাকে একটা সম্পর্ক রাখতে হবে। আমি যদি বন্ধ করে রাখি আমদানি, তাহলে পরে আমার দাম বেড়ে যাবে, পৃথিবীর অন্য দেশের দাম কমলেও আমার কিছু আসে যায় না, কারণ আমি তো সেটাকে বন্ধ করে রেখেছি। আমরা পরে খুললাম, কিন্তু সেটা অনেক দেরি করে। যাই হোক, আবার সেটা আমন সিজনের একটু আগে। এখন এই যে ব্যুরোক্রেটিক ইন্টারভেনশন যেটা হয়, আমি মনে করি যে এটা আমাদের যেটা কাউন্টার প্রোডাক্টিভ, এতে কোনো লাভ হয় না। আমাদেরকে চিন্তা করতে হবে যে বাজারকে কিভাবে মনিটরিং করা যায়, বাজারকে কিভাবে আমরা আরো বেশি এফেক্টিভ করতে পারি। সাপ্লাইটাকে মনিটরিং করতে হবে, প্রোডাক্ট ওয়াইজ মনিটরিং করতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সরবরাহটা যেন সচল থাকে। ভোজ্য পণ্যের ক্ষেত্রে একই জিনিস। আমাদের একটা টেন্ডেন্সি আছে যে দাম ঠিক করে দিচ্ছি সরকার থেকে, ওই দামে কি কিছু পাওয়া যায়? যায় না, কিন্তু দাম ঠিক করা হয়। ইন দ্য প্রসেস যেটা হয়, বাজার থেকে হঠাৎ করে ভোজ্যতে উধাও হয়ে যায়, কিছুদিন বন্ধ থাকে, আবার নতুন করে দাম বাড়িয়ে সরকারের থেকে আবার সেটাকে চালু করা হয়। কি দরকার আছে? তার চাইতে আমরা এটা খোলাই রাখি, সরবরাহটা ঠিক থাকবে, দেখা যাবে যে ডিগ্রি অফ ফ্লাকচুয়েশনটা কম হবে। আমাদেরকেও কিছু নীতিগত মানসিক পরিবর্তন করতে হবে সরকারের দিক থেকে। আমি মনে করি এটা করতে পারলে বাজারটা আরো স্থিতিশীল হবে। মানি মার্কেটের অনেকগুলো টেনশন, ইন্টারেস্ট রেট কমতে পারে বা কমবে, আমি আশাবাদী। কিন্তু আমাকে কিন্তু খেয়াল করতে হবে যে এখানে কতগুলো প্রেশার আসছে। আমার ডিপোজিট রেট নেমে গেছিল 6%, এখন সেটা বেড়েছে কিন্তু 10%। এটা আরো বাড়বে, আমাকে একটু ধৈর্য ধরতে হবে। এই 6% থেকেই গত বছর সরকার নিয়েছে 1 লক্ষ কোটি টাকা। আমার 6% যদি হয়, তাহলে আসলে লোনেবল ফান্ড কতটুকু থাকে? আমার লোনেবল ফান্ড হচ্ছে 20 লক্ষ কোটি টাকা, 6% হচ্ছে 1,20,000, সরকারি নিচ্ছে 1 লক্ষ কোটি টাকা, থাকবে কি তাই? আমাকে বুঝতে হবে যে ব্যক্তি খাতের জন্য আমার ফান্ড ম্যানেজমেন্টটাকে তো আমাকে বুঝতে হবে। আমি চাইলেই তো হবে না। কাজেই সরকার যদি যতদিন পর্যন্ত সরকারের বরোইং রিকোয়ারমেন্টকে না কমাতে পারবে, আমার মানি মার্কেটের টেনশন কমবে। আমাকে সীমিত সরবরাহের ভিত্তিতেই চলতে হবে। এখানে যে জিনিসটা আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আমরা উত্থান, ডিপোজিটের যদি প্রবৃদ্ধিটা আমরা 14% নিতে পারি, তাহলে তো আমি 40,000 কোটি টাকা বাজারে নিয়ে আসতে পারি, এবং সেই পুরোটাই কিন্তু তখন কোথায় যাবে? বেসরকারি খাতেই যাবে। কারণ সরকারের তো 1,16 লক্ষ কোটি টাকা নেবেই। এই বছর বাজেটে আছে 1,35,000 কোটি টাকা, তারা সেটা নেবে। তাহলে আমাকে কিন্তু ডিপোজিট গ্রোথ বাড়াতে হবে। ডিপোজিট গ্রোথ বাড়াতে হলে আপনি কি ফাইন্যান্সিয়াল ডিপ্রেশনে যাবেন, অর্থাৎ ইন্টারেস্ট রেট কমাবেন, নাকি ইন্টারেস্ট রেটকে পজিটিভ রাখবেন? আমাকে কিন্তু বিভিন্ন দিকের কথা চিন্তা করতে হবে। ইন্টারেস্ট রেটকে নেগেটিভ করে রিয়েল টার্মসে আমি ডিপোজিট গ্রোথ বাড়াতে পারবো, এটা আমি আশা করি। এটা কোনো অর্থনীতিবিদ বা অর্থনৈতিক শাস্ত্র সেটাকে বলবে না। কাজে আমাকে সেটার কথাও চিন্তা করতে হবে। তৃতীয়ত যেটা হচ্ছে যে অবশ্যই 13% বেশি, কিন্তু যখন আমরা দেখি ইনফ্লেশন 10, 11, 12% ছিল, তখন তো রিয়েল টার্মসে তো আসলে এটা বেশি না। আপনারা তো পণ্য বিক্রি করেও তো 10% পাচ্ছেন ইনফ্লেশনের, যেটা ছিল 10, 11, 12%। কাজে সেই হিসাবে তো প্রকৃত ইনফ্লেশন কিন্তু আপনাদের উপর আঘাত করে নাই, করেছে ডিপোজিটারদের উপর, এবং সেই কারণে ডিপোজিট গ্রোথ কলাপস করেছে। এবং আরেকটা কারণে কলাপস করেছে ডিপোজিট গ্রোথ, সেটা হচ্ছে যে অর্থ পাচার হয়ে যাওয়ার কারণে বাজার থেকে একদিকে আমাদের এটার ইম্প্যাক্টটা কোথায়? আপনারা অনেকেই বলেন যে ইম্পোর্ট কমে গেছে। আসলে কি ইম্পোর্ট কমেছে? কমে নেই। গত বছর 24-25 অর্থ বছরে চিটাগং পোর্ট দিয়ে যে মাল এসছে
সেটা সবচেয়ে রেকর্ড পরিমাণ দাম। হিসাব নেন, ওজনে, ভলিউমে এটা এসছে, টাকাতে না। এবছরও ডাবল ডিজিট পণ্য ভলিউমে আসছে এই পর্যন্ত, এই জুলাই থেকে অক্টোবর ডাবল ডিজিট, এবং কন্টেনার শিপমেন্টও 8.6% কমে তোলে। কিন্তু আমদানি বিলটা কেন কমেছে? কারণ অর্থ পাচারটা তো বন্ধ হয়ে গেছে, কমে গেছে। এটা আমাকে বুঝতে হবে যে একটা বড় ফ্যাক্টর হচ্ছে রিয়েল অ্যাডজাস্টমেন্ট। এখন প্রকৃত আমদানি হচ্ছে, ফিকটিশাস আমদানিটা কমে গেছে। সেই কারণে এই শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স দিয়ে অ্যানালাইসিস করলে আমরা ভুল সিদ্ধান্তে উপনীত। এটাকে আমাকে, বাজারে কি সরবরাহের কোনো অভাব আছে? হয়তো স্ট্যাটিস্টিক্স বলবে আমদানি কম হয়েছে অমুক জায়গায়, আমার কিছু আসে যায় না। সরবরাহ ঠিক থাকে, যদি পর্যাপ্ত আমদানি হয়ে থাকে ভলিউম টার্মসে, পেমেন্টসে যদি কম হয়, আই উইল বি হ্যাপি। আমি কম টাকা দিয়ে বেশি দাম পাবো, বেশি জিনিস আনবো। অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে যারা মনস্তাত্ত্বিকভাবে শুধু ওই সংখ্যা তত্ত্ব দিয়ে জিনিসকে বিশ্লেষণ করার চেষ্টা করে তাদের। আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে যে বাংলাদেশের ব্যাংকিং খাতের দুরবস্থার মূলে আমাদের যে স্ট্রাকচারাল সমস্যাগুলো আছে, তার একটা হচ্ছে যে আমাদের বন্ড মার্কেট নাই বললেই চলে, আমাদের স্টক মার্কেটের অবস্থা ভয়ানকভাবে করুন, আমাদের ইন্স্যুরেন্স সেক্টর, আমি এটা সেটা কথাই বললাম না, সেটা যে কি করুন অবস্থা আছে। শুধু ব্যাংকিং খাত, সেই খাতের উপর সবাই নির্ভরশীল। আমরা যদি গ্লোবাল স্ট্রাকচারটা দেখি, আমরা দেখতে পারি বন্ড মার্কেটের উপর ডিপেন্ড করে। বন্ড মার্কেটের সাইজ কত? গ্লোবালি $130 ট্রিলিয়ন, 130 ট্রিলিয়ন। স্টক মার্কেটের সাইজ হচ্ছে $90 ট্রিলিয়ন, আর ব্যাংকিং বা মানি মার্কেটের সাইজ হচ্ছে $60 ট্রিলিয়ন। আর আমাদের হচ্ছে পুরোটা রিভার্স, সবই মানি মার্কেট, সবই হচ্ছে ব্যাংকিং খাত, সবাই এখানে আসছেন, ফলে অল দ্য রিস্ক এই ব্যাংকিং খাতের উপর পড়ছে, এবং এটা ব্যাংকিং খাতের জন্য অসহনীয়। আমাদেরকে এই স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে হবে। যদি এখান থেকে বের না হতে পারি, আমাদের এই ডিপেন্ডেন্স অন ব্যাংকিং খাত এটা যদি থাকে, তাহলে কিন্তু আমরা কখনোই, ব্যাংকিং খাত তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য নট দ্য সুইটেবল সেক্টর, কিন্তু এটা আমাদের ডিফল্ট রোল প্লে করতে হচ্ছে ব্যাংকিং খাতকে, কারণ অন্য কোনো খাত সেখানে আসছে না। আমাদের বন্ড মার্কেটকে ডেভেলপ করতে হবে। আমরা পলিসি নিয়েছি, আমরা বিসাকের সাথে আলোচনা করছি, ফাইন্যান্সের সাথে আলোচনা করছি, আমরা এটাকে আনভেইল করবো। ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব আসলে পরে আমরা এটাকে বাস্তবায়নের দিকে নিয়ে যাব, বন্ড মার্কেট ছাড়া। এবং এটা আমরাও এটা আপনাদেরকে বিজনেস কমিউনিটির উদ্দেশ্যে একটু বলবো, যাদের এক্সপোজার লিমিট সিলিং এর কাছাকাছি বা সিলিং এ চলে গেছেন, ডু নট লুক ফরওয়ার্ড টু দ্য ব্যাংক মার্কেট, ব্যাংকের দিকে। আপনারা বন্ড মার্কেটের দিকে চান। আপনারা নিজেদের সক্ষমতায় বন্ড তুলুন, টাকা তুলুন বাজার থেকে। ব্যাংকের কাছে বলবেন না 15 বছরের লোন দেন, 20 বছরের লোন দেন। ব্যাংক ইজ নট দ্য সুইটেবল ইনস্টিটিউশন ফর দ্যাট। আপনাদেরকে আমরা উই উইল গিভ এ পুশ ফ্যাক্টর, এবং একটা পুল ফ্যাক্টরও দিব, ইনসেন্টিভাইজও করব বিভিন্নভাবে টু গো টু দ্য বন্ড মার্কেট। আপনারা সেখানে যাবেন, সেখান থেকে আপনাদের টাকাটা নেন। পৃথিবী যদি $130 ট্রিলিয়ন বন্ড মার্কেটের উপর ডিপেন্ড করে, আমরা আমাদের বন্ড মার্কেট কেন ডেভেলপ করবে না? অবশ্যই করতে হবে। কাজেই এই রিওরিয়েন্টেশনটা আমাদের খুব দরকার আছে। সাথে সাথে অন্যান্য যে এলিমেন্টগুলো, স্টক মার্কেটের একটা বিশাল ভূমিকা আছে, স্টক মার্কেট সেই রোলটা প্লে করতে পারছে না, এখানে আস্থাহীনতার অভাব আছে এবং সঙ্গত কারণেই আছে। সেগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। নতুন করে স্টক মার্কেট স্ক্যান্ডাল হলে পরে সেটা আমাদের অর্থনীতির জন্য ভালো হতে পারে না। তো যাই হোক, এগুলো সার্বিক ব্যাপার। গভর্নেন্সের ব্যাপারে যদি আমরা আসি, আমরা গভর্নেন্সটাকে খুব গুরুত্ব দিয়েছি। আমরা 14টা ব্যাংকের বোর্ড ভেঙে সেখানে সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছি, এবং রেজাল্ট আমরা পাচ্ছি। আমরা যদি দেখি ইসলামী ব্যাংকের যে দুরবস্থা ছিল, সেখান থেকে ইসলামী ব্যাংক আজকে কোথায় ঘুরে দাঁড়িয়েছে। আমরা ইসলামী ব্যাংকে 10,000 কোটি টাকা লোন দিয়েছিলাম, তারা সেই লোনটাকে 10,000 কোটি টাকা ফেরত দিয়ে দিয়েছে। কিসের বদৌলতে? গুড পারফরমেন্স, গুড গভর্নেন্স, আর তো কিছু না। তো আমি মনে করি যে গুড গভর্নেন্স ইজ দ্য বেসিস। আমাদের বাংলাদেশে ব্যাংকিং খাত কি ধ্বংস হয়ে গেছে? না, হয় নাই। আমাদের ব্যাংকিং সেক্টরে দুটো খাত হয়ে গেছে, একটা হচ্ছে ব্যাডলি গভর্ন ব্যাংকস, আর একটা হচ্ছে ওয়েল গভর্ন ব্যাংকস।
আপনি যদি ব্র্যাকে যান, ইবিএল এ যান, সিটিতে যান, এসে যান, পূবালী ব্যাংকে যান, দে আর ফ্যান্টাস্টিক ব্যাংকস, দে আর মেকিং হিউজ প্রফিটস অ্যান্ড গিভিং গুড ডিভিডেন্ড। সেখানে তো আমাদের কমপ্লেন করার কিছু নয়, আমরা তো তাদের ফ্যাসিলিটেট করি। কিন্তু যেখানে সমস্যাগুলো আছে সেখানে তো আমাদের হস্তক্ষেপ করতেই হবে। আমরা তো এটাকে না দেখেও দেখবো না, সেটা তো হতে দেব। আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে যে গুড গভর্নেন্স এস্টাবলিশ করার জন্য আমাদের কতগুলো আইন আমরা ড্রাফট করেছি, কিছু অর্ডিন্যান্স আকারে প্রকাশিত হয়েছে, আবার কিছু পাইপলাইনে আছে। এখানে আমার বিশেষ অনুরোধ থাকবে আমাদের রাজনীতিবিদদের কাছে যে তারা যেন ভবিষ্যতে এই আইনগুলোকে পার্লামেন্টের থ্রুতে রেটিফিকেশন করে এটাকে একটা স্থায়িত্ব দেওয়ার চেষ্টা করেন। সেই আইনগুলো কি? আমাদের ব্যাংক কোম্পানি অ্যাক্টকে আমরা মডিফাই করতে যাচ্ছি। আমরা মনে করি যে এখানে রিব্যালেন্সিং দরকার আছে। এটা চিরস্থায়ী বন্দোবস্ত নয়, মালিক বলে কিছু নাই এখানে, তারা কাস্টোডিয়ান, তাদেরকে কাস্টোডিয়ান হিসেবে কাজ করতে হবে, নট অ্যাজ ওনার অফ ব্যাংক। এখানে আমরা যেটা করছি যে অন্তত পক্ষে 50% ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকবে এবং তারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের প্যানেল থেকে আসবেন। আমার চাচাতো ভাই, মামাতো ভাই, আমার ক্লাস ফ্রেন্ড অমুক, সেটা জন্য এখানে আমরা চাচ্ছি ডাইরেক্টরদের মেয়াদ থেকে 12 বছর থেকে কমে 6 বছর করতে, দুটো টার্মে 3+3। এখানে আমরা চাচ্ছি যে 10%-এর বেশি কেউ হোল্ড করতে পারবে না পরিবার হিসাবে, এক্সেপ্ট ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা বা বিদেশি ইনভেস্টর, তাদের ক্ষেত্রে এটা আমরা অনেকগুলো জিনিস নিয়ে আসছি এখানে। এটা খুব ভালো, এটা খুব দরকার আমাদের জন্য যদি গুড গভর্নেন্স এস্টাবলিশ করতে। বাংলাদেশ ব্যাংক অর্ডার, আমাদের ব্যাংকিং খাতের যে অবস্থা সেটার মূলে কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকের রাজনীতিকীকরণের একটা বড় ভূমিকা এবং নির্দেশিত হয়ে অনেক কিছুই করা হয়েছে যেগুলো আগামীতেও হতে পারে। এটাকে বন্ধ করতে হবে এবং রাজনীতিবিদদের একটা নৈতিক এবং আমি বলি দেশের প্রতি দায়িত্ব হবে এটাকে বন্ধ করার জন্য, বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্ত শাসনের জন্য এদিকে নিয়ে। পৃথিবীর প্রায় সব দেশেই সেটা এখন চালু আছে, বাংলাদেশ এই ব্যাংকের ক্ষেত্রে এটা কিন্তু চালু। তা আমরা যেটা নতুন একটা অর্ডিন্যান্স দিচ্ছি, বেশি কিছু সেখানে নাই। সেখানে হচ্ছে যে এই অটোনমিটাকে একটা পার্মানেন্সি দেওয়া এবং এটার গুরুত্ব বাড়িয়ে দেওয়া প্রতিষ্ঠানিক হিসাবে, এবং সেটাকে আমরা যদি করতে না পারি, আমরা যদি মনে করি যে এখনো একটা ডেপুটি গভর্নরের বেতন হবে 70,000 টাকা এবং তার হাত দিয়ে সিগনেচার হয়ে এমডির বেতন হবে 30 লাখ টাকা, তাহলে এটা একটা সাস্টেনেবল সিচুয়েশন। আমাকে কিন্তু পৃথিবীর সব দেশেই, সেটা ভারত বলি, পাকিস্তান বলি, আমেরিকা বলি, কোনো দেশেই সেন্ট্রাল ব্যাংকের স্যালারি স্ট্রাকচার সরকারের সাথে এক হয় না। পাকিস্তানেও ছিল না, বাংলাদেশ আমলে এটা হয়েছে 72 সালে। কেন আমরা কেন এটাকে ফিরে এখান থেকে আমাদের বের করে আনতে? এটা আমার জন্য বলছি না, ব্যাংকিং খাতের সুশাসন প্রতিষ্ঠার জন্য এবং সেন্ট্রাল ব্যাংকের দায়িত্বশীলতা, সেন্ট্রাল ব্যাংকের প্রফেশনালিজম ইত্যাদি বাড়াতে হলে আমাদেরকে কিন্তু এগুলো করতে হবে। কিছু জিনিস ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম আমরা করেছি, 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 2 লক্ষ টাকা মিনিমাম গ্যারান্টি দেওয়া হচ্ছে এবং এটাকে শুধু ব্যাংকিং খাত নয়, নন ব্যাংক খাতকেও আমরা এখানে এটার মধ্যে অন্তর্ভুক্ত করেছি। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি খোলা হচ্ছে, যেখানে আমরা ব্যাড অ্যাসেটগুলোকে তাদের হাতে ছেড়ে দিতে পারবে ব্যাংকগুলো পর্যায়ক্রমে। এটাও অর্ডিন্যান্সটা রেডি হয়ে আছে। মানি লোন কোর্ট, এখনকার দিনে মানি লোন কোর্ট আছে ঠিকই, কিন্তু কোর্টের জাজ নেই, কোর্টের রেজলিউশন অফ মানে কেস হ্যান্ডলিং বছরের পর বছর থাকে এবং একটার পরে আবার তারা অ্যাপিল করতে পারে বিভিন্নভাবে, জিনিসটাকে দীর্ঘায়িত করে। এই নন পারফর্মিং লোন যারা ডিফল্টার্স তারা চিরকাল এটা থেকে বের হয়ে যেতে পারে এবং আইনগতভাবেই তাদেরকে ডিফল্টার হিসেবে ডিক্লেয়ারও করা যায়। এই যে প্রচেষ্টা, এখানে আমরা এই মানি লোন কোর্টটাকে আরো কিভাবে এফিশিয়েন্ট করা যায় সেই জন্য প্রজেক্ট সিস্টেমেটিক্যালি এখানে অনেক ইমপ্রুভমেন্ট করা হয়েছে। ব্যাংকরাপসি বাংলাদেশে আমরা ধরে নেই যে বিজনেস প্রতিষ্ঠান
প্রতিষ্ঠিত হলে কোনোদিন সেটা আর ব্যাংকরাপ্ট হবে না, এটা তো হয় না। একটা এক্সিট মেকানিজম থাকতে হয়। পৃথিবীর সব দেশেই ব্যাংকরাপসি অ্যাক্ট আছে এবং চ্যাপ্টার 11 বা অন্যান্য বিভিন্ন ধরনের সিচুয়েশন আছে, যেটার মাধ্যমে একটা সম্মানজনকভাবে একটা বিজনেস প্রতিষ্ঠান যখন এক্সিট করবে, বন্ধ করে দিবে, সম্মানজনকভাবে চলে যেতে পারে। সেখানে মারামারি, কাটাকাটি, পুলিশের ধরাধরি করার কোনো দরকার হবে না। সেই জিনিসটাকে আমরা নিয়ে আসতে চাচ্ছি, বিকজ ইটস পার্ট অফ বিজনেস লাইফ। এই পরিবর্তনগুলোর সাথে আমরা যেটা এনেছি অলরেডি, সেটা হচ্ছে ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স। আমাদের যে খারাপ ব্যাংকগুলো আছে, খারাপ আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, যেগুলো অচল হয়ে আছে, ডিপোজিটরে টাকা দিতে পারছে না, সেগুলোকে তো আমাদেরকে কিছু একটা করতে হবে। তো আমরা যেটা করেছি, 5টা ব্যাংকের ক্ষেত্রে এই ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সকে আমরা প্রয়োগ করতে যাচ্ছি। এই 5টা ব্যাংকের মাধ্যমে আমরা নতুন একটা ব্যাংক ক্রিয়েট করব। আমরা আশাবাদী এটা আগামী সপ্তাহেই এটা লঞ্চিং হয়ে যাবে। এটা 35,000 কোটি টাকার পেইড আপ ক্যাপিটাল থাকবে এবং এটা বাংলাদেশের হাইয়েস্ট এখন হচ্ছে 1500 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল, সেটা এখানে 35,000 কোটি টাকা। কাজে এটার চাইতে শক্তিশালী ব্যাংক হবে না এবং আমরা আশা করব যে আমরা এই দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে একটা সবল ব্যাংক প্রতিষ্ঠা করব সরকারের সাহায্যে। এখানে সরকার 20,000 কোটি টাকা দিচ্ছে এবং আগামীতেও আমাদের আমরা ব্যাংক রেজলিউশন ডিপার্টমেন্ট করেছি। ওয়াচ আউট, কোন কোন ব্যাংক এবং এনবিএফআই কারা খারাপের দিকে যাচ্ছে, আর্লি ওয়ার্নিং দেওয়া এবং পরবর্তীতে হস্তক্ষেপ করা। ইট উইল বি পার্ট অফ রেগুলার ফাইন্যান্সিয়াল সেক্টর ইন্টারভেনশন সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে। এটা কোনো আইসোলেটেড ঘটনা হবে না, কোনো বিশেষ কারণে হবে না। যখন দরকার হবে তখনই এটা করতে হবে এবং সেই জন্য একটা ডিপার্টমেন্টও করা হয়েছে, আইন করা হয়েছে এবং সরকারের সাথে আমাদের একটা সমঝোতা আছে যে যখন দরকার হবে সরকার আর্থিকভাবে এই কার্যক্রমকে সহায়তা। আমরা 9টা এনবিএফআইকে অবসায়ন করতে যাচ্ছি এবং সেই ব্যাপারে সরকার ফুললি কমিটেড। আমরা তাদের ডিপোজিটরদের টাকা পুরোপুরিভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং বাকি অ্যাসেটগুলো থেকে আমরা অন্যান্য দায়। জি, মাননীয় গভর্নর মহোদয়, আপনি কিন্তু থাকবেন পুরো সময় আমাদের সাথে। যাই হোক, আমি আর বেশি কিছু বাড়াবো না। আমি মনে করি যে ফাইন্যান্সিয়াল সেক্টর হ্যাজ লটস অফ চ্যালেঞ্জেস, এগুলোকে মোকাবেলা করতে হবে। আগামী দিনের ইলেকশনের মাধ্যমে যে সরকার আসবে, আমি আশা করব তারা এটাকে অনুধাবন করবেন এবং এই খাতে যে চ্যালেঞ্জগুলো আছে সেটা মোকাবেলা করার জন্য যে ধরনের প্রক্রিয়াগত ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেটাকেও তারা বিশ্লেষণ করে সমর্থন করবেন এবং এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে একটা সার্থক এবং শক্তিশালী ব্যাংকিং খাত আমরা গড়তে পারব।